বিভান মেয়েটার কাঁধ থেকে মাথা তুলে তাকালো তার পানে। দৃষ্টি শীতল হলো রূপন্তী, তবে সে উত্তর দিল না কোনো। বিভানের দৃষ্টি ধীরে ধীরে অদ্ভুত নেশালো হলো। এই খোলা আকাশের নিচে চাঁদের আলোয় মেয়েটাকে যেন আরো আবেদনময়ী এবং মোহনীয় লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে ছেলেটার। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চারা দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভান নিজের হুঁশ হারালো, মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চারা দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভান নিজের হুঁশ হারালো, মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার নরম হালকা গোলাপি রঙা উষ্ঠ জোড়া কাঁপছে তিরতিরিয়ে। বিভানের ঘোর লাগলো আরো। তৎক্ষণাৎ নিজ উষ্ঠ জোড়া দ্বারা আয়ত্তে নিল রূপন্তীর কম্পমান পাতলা উষ্ঠ জোড়া। আজ আর মেয়েটাও বাধা দিল না তাকে। অবশ্য বাধা দিতে চেয়েও সে বাধা দিতে পারল না। বিভানের সংস্পর্শে এসে কেমন বিবশ হয়ে উঠেছে তার দেহ মন। ছেলেটা খুব যত্ন করে রূপন্তীর উষ্ঠ জোড়া শুষে নিতে শুরু করলো। নিজ উষ্টের ঘর্ষণে নাজেহাল করে তুলতে শুরু করলো তাকে। অনুভূতির জোয়ারে নাজুক হয়ে পড়ল মেয়েটা। খামচে ধরল বিভানের পিঠ। মধ্যরাত, চারদিকে শুনশান নীরবতা বিরাজমান। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখতে রাস্তার পাশে পাশে জ্বলে যাচ্ছে ল্যাম্প পোস্টগুলো। বিভান আর রূপন্তী বাড়ি ফিরল কেবলই। নদীর ধারে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজ ছিল বিভান। কিন্তু বাড়িতে প্রবেশের মুহূর্তেই তার মেজাজে শুকনো একটা সুই দ্বারা আঘাত করে নিজের কক্ষের পানে পা বাড়ালো রূপন্তী। ভ্রু কুঁচকালো বিভান, কপালে ভাঁজ ফেলে শুধালো, ওদিকে কোথায় যাচ্ছ? কেন আমার রুমে? বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো, বিভ্রান্ত হয়ে বলল, তুমি আজ আমার রুমে ঘুমাবে না? এ পর্যায়ে রূপন্তীর কপালেও ভাঁজ পড়ল। ভ্রু যুগল কুঁচকে সে বলল, আপনার রুমে কেন ঘুমাবো? আমি তো আপনার থেকে সময় চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম নিজেকে সামলে, আপনাকে অনুভব করে, আপনাকে ভালোবেসে আপনার সাথে নতুন এবং সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করব। বিভান চোখ বড় বড় করলো, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, তোমার সময় না এখনো শেষ হয়নি? না। তাহলে নদীর ধারে আমাকে চুমু খেলে কেন? রূপন্তী চোখ ছোট ছোট করলো, কপাল কুঁচকে রেখেই বলল, আমি কোথায় চুমু খেলাম? চুমু তো খেলেন আপনি। থতমত খেয়ে গেল বিভান। সত্যি বলতে চুমু তো সেই খেয়েছিল। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেললো, ফের বলল, কিন্তু তুমি তো আমাকে বাধাও দিলে না। রূপন্তী কিছুটা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, বারণ করলেও আপনি শুনতেন নাকি? যাই হোক, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। রূপন্তী চলে গেল। বিভান ভেবলার ন্যায় চেয়ে রইল তার পানে। কোথায় নদীর ধারে তাকে চুমু খাওয়ার সময় মেয়েটার কোনো বাধা না দেওয়ায় সে ভেবেছিল তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। রূপন্তী আজ তার সাথে ঘুমাবে, আজ থেকে ভালোবাসবে তাকে। অথচ মেয়েটা তার আশায় এক বালতি পানি ঢেলে নিজ কক্ষে চলে গেল। কপাল সবই কপাল। ভোরের আলো ফুটেছে। আধারে ঢাকা আকাশটায় ধীরে ধীরে স্থান করে নিতে শুরু করেছে উজ্জ্বল সূর্যটা। বিভানের ঘুম ভেঙে গেল এই ক্ষণেই। বাড়ির পাশ থেকেই কিসের যেন একটা আওয়াজ এলো, যার দরুন আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না তার। বিরক্ত হলো ছেলেটা। এই ভোরে সকলের ঘুম ভাঙিয়ে কে কি করছে কে জানে। চোখ মুখ খিচিয়েই বিছানায় উঠে বসলো সে। হাত বাড়িয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে বিছানার পাশে টেবিলের উপরে জগটা ধরলো সে, কিন্তু জগটা খালি। বিভানের বিরক্তিবোধ বাড়ল। বিছানা ছেড়ে নামলো সে। জগটা হাতে নিয়ে ঢুলুঢুলু গায়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরে। সম্মুখে তাকাতেই চোখ থেকে ঘুমের রেশ উবে গেল তার। রূপন্তী রান্নাঘরে আগে থেকেই রয়েছে, হাত চালিয়ে বানাচ্ছে কিছু। অবাক হলো বিভান। মেয়েটা তবে রোজ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? অবশ্য মেয়েটাকে আগেও বেশ ভোরে ভোরে উঠতে দেখেছে সে, কিন্তু তখন ভালোবাসা না থাকার বিষয়টা অতটা চোখে লাগেনি। আজ লাগছে। বিভানের মায়া হলো। এগিয়ে গিয়ে পিছন জড়িয়ে ধরলো মেয়েটাকে।
চমকে উঠল রূপন্তী। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এভাবে এত সকালে কে জড়িয়ে ধরলো তাকে? মেয়েটা তাৎক্ষণিক ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। বিভানের ঘুমন্ত মুখশ্রী দর্শনে স্বস্তি কিছুটা পেল সে। ছেলেটা আরো গাঢ়ভাবে রূপন্তীকে জড়িয়ে নিল নিজের সাথে, হাত রাখলো উদরে, ঘুমু ঘুমু কণ্ঠে বলল, গুড মর্নিং বেব। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। হঠাৎ এমন গাঢ় স্পর্শে ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে উঠল বেশ। তবে সে তা প্রকাশ করলো না, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো বিভানের স্পর্শের সাথে। এভাবেই তো একটু একটু প্রচেষ্টায় সে মানিয়ে নিতে পারবে সবকিছুর সাথে, অনুভব করতে পারবে বিভানকে। আর যদি নিজের চেষ্টা না করে শুধুমাত্র নিজের ভিতরের অস্বস্তি বোধে ছেলেটাকে দূরে ঠেলে দেয়, তবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে, বই কখনো কমবে না। অপ্রস্তুত ভঙ্গিতেই নিজের উষ্ঠে হাসি ফুটিয়ে তুলল রূপন্তী, কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, গুড মর্নিং। বিভান মুখ গুজল মেয়েটার ঘাড়ে, মৃদু স্বরে বলল, কাল থেকে তোমাকে আর এত ভোরে উঠে সকালের খাবার তৈরি করতে হবে না। কাল থেকে সকালের নাস্তা আমরা বাইরেই করব। কিন্তু আপনি তো বাইরে খেতে পারেন না, পেটে সমস্যা হয়। এক বেলা খেলে কিছু হবে না। রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল বিভানের বন্ধন থেকে, পিছন ঘুরে তার পানে তাকিয়ে বলল, ওই এক বেলাও বাইরে খেতে হবে না আপনাকে। বাকি 2 বেলার রান্না যখন আমি করতে পারবো, তখন এই এক বেলার রান্নাও করতে পারবো, আমার সমস্যা হবে না। কিন্তু বিভানের কথার মধ্যে আবার ঘুরে গেল রূপন্তী। তার কণ্ঠ রোধ করে বলল, এত সকালে ঘুম থেকে উঠে এলেন যে? ওই কিসে যেন একটা ঘুম ভেঙে গিয়েছিল। ওহ আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন, তাহলে আমি একটু পর খেতে দিচ্ছি। বিভান আরো কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে রইল ওই স্থানেই, অতঃপর চলে গেল ফ্রেশ হতে। রাত্রি ঘনিয়েছে, যদিও সময়টা এখনো গভীর রাতের দিকে পা বাড়ায়নি। ঘড়ি কাঁটায় টিকটিক টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 10টা। বিভান এসে বসলো খাবার টেবিলে, নাক টেনে গন্ধ শুকে বলল, কি রান্না করেছো আজ? উষ্টে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল রূপন্তী, প্লেটে খাবার দিতে দিতে বলল, আপনার পছন্দের খিচুড়ি আর ইলিশ মাছ। বিভান প্রফুল্ল হলো, প্লেট টেনে খাবার মুখে তুলতে নিয়েও থেমে গেল সে। তাকালো রূপন্তীর পানে, নরম স্বরে বলল, তুমি খাইয়ে দাও প্লিজ। রূপন্তী ইতস্তত করলো। আপনি নিজের হাতে খেয়ে নিন। রূপন্তী ফেলতে পারল না বিভানের আবদার। মস্তিষ্ক তাকে না বলতে বলেও হৃদয়ে বাধা হয়ে দাঁড়ালো। এগিয়ে এসে সে বসলো ছেলেটার পাশে, খাবার প্লেটটা হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা খাইয়ে দিচ্ছি, হা করুন আপনি। বিভানের হৃদয় উৎফুল্ল হলো। এই তো একটু একটু করে তাদের সম্পর্কটা ঠিক হতে শুরু করেছে। রূপন্তীও হয়তো ভালোবাসতে শুরু করেছে তাকে। বিভান আর দেরি করলো না, প্রফুল্ল চিত্তে হা করলো সে। রূপন্তীও ছোট ছোট লোকমা তুলে দিতে শুরু করলো তার মুখে। সুন্দর উজ্জ্বল একটা দিন, সূর্যটা তার তেজস্বী কিরণে আলোকিত করে তুলেছে প্রকৃতি, সেই সাথে ছড়িয়ে দিয়েছে নিজের উষ্ণ আভা। ইমাদের জন্মদিনের পর কেটে গেছে প্রায় দিন সপ্তাহ খানেকের মতো। এর মধ্যে ছেলেটার আর দেখা পাওয়া যায়নি। না সে কারো কল ধরছে, আর না কারো সাথে নিজে থেকে যোগাযোগ করেছে। দোলার প্রথম 2 দিন দেখা না পাওয়া গেলেও তারপর থেকে দেখা পাওয়া গেছে। মেয়েটা নিজেকে সামলে সকল কষ্টকে চেপে রেখে স্বাভাবিকভাবেই নিজের দৈনন্দিন জীবনে সকল কার্যক্রম শুরু করেছে আবার। কিন্তু ইমাদ ছেলেটা সেদিনের পর একদম নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। প্রথম 2-3 দিন ইমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করতে না পারলে তার বাড়ির লোকদের সাথে তার বাড়ির লোকদের থেকে খোঁজ খবর নিয়েছে। তবে সরাসরি কেউ তার কাছে যায়নি। সবাই ভেবেছে এই মুহূর্তে ছেলেটাকে একটু একা থাকতে দেওয়া উচিত। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর নিজেকে সামলে নেওয়ার জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু এখন এই একা থাকাটা বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে।
এভাবে চলতে থাকলে তো ছেলেটা একসময় মানসিক রোগী হয়ে উঠবে। যাই হোক না কেন, এখানে ইমাদের তো দোষ ছিল না, সেও তো ভালোবেসেছিল, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। তাছাড়া সব কিছুর ঊর্ধ্বে ইমাদ তাদের বন্ধু, আগে বন্ধুত্ব তারপর অন্য কিছু। সব দিক বিবেচনা করেই দুলা, রূপন্তী, এলিনা এবং জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল আজ তারা ইমাদদের বাড়িতে যাবে, তার সাথে দেখা করে তাকে বোঝাবে, অতীতকে ভুলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। কিন্তু তাদের এ শীত বাঁধ সাধল বিভান। সে জানালো সে আগে একাকী কথা বলতে চায় ইমাদের সাথে, তারপর অন্যরা না হয় কথা বলবে। বিভানের এই কথার উপরে কেউ আর কিছু বলেওনি। বলুক, আগে সেই না হয় ইমাদের সাথে কথা বলুক, তারপর তারা সবাই মিলে বলবে। সিদ্ধান্ত অনুযায়ী বিভান এলো ইমাদদের বাড়িতে। কলিং বেল চাপতেই রেবেকা বানু দরজা খুললেন। বিভানকে দেখেই প্রফুল্ল হলেন তিনি, হাসি মুখে বললেন, আরে বিভান যে, অবশেষে তোর মনে পড়লো আমাদের কথা। কতদিন পর এলি বাবা এ বাড়িতে। মামির কথায় সৌজন্য সূচক ঠোঁট টেনে একটু হাসলো ছেলেটা। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ইমাদ কোথায় মামি? ওর সাথে দরকার ছিল একটু। আছে ওর ঘরেই। কি জানি কি হয়েছে ছেলেটার, কিছুদিন ধরে ভালোভাবে খায় না, ঘুমায় না, আমাদের সাথে কথা বলে না, বাড়ির বাইরে বের হয় না। রেবেকা বানুর চিন্তিত কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস ফেলল বিভান। ইমাদের কক্ষের পানে পা বাড়িয়ে বলল, আমিও রুমে যাচ্ছি, দেখি কি হয়েছে ওর। বিভান চলে গেল। রেবেকা বানু আর সময় নষ্ট না করে চঞ্চল পায়ে এসে দাঁড়ালেন মেয়ের কক্ষের সম্মুখে। ইমার দরজাটা এখনো আটকানো। বেলা গড়িয়ে দুপুরের দিকে পা বাড়ালো, আর এ এখনো ঘুমাচ্ছে। রেবেকা বানু হাত উঁচিয়ে ধাক্কা দিলেন দরজায়, কণ্ঠে ধ্বনি তুলে ডাকলেন, ইমা, এই ইমা। ইমা তবু উঠল না। এবার একটু জোরে সোরেই দরজায় আঘাত করলেন রেবেকা বানু, চড়া গলায় ডাকলেন, ইমা, এই ইমা, উঠবি নাকি আমি এখনই দরজা ভেঙে ফেলবো। ইমার ঘুম ভাঙল। তার এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটানোতে মায়ের উপর বিরক্ত হলো বেশ। চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ঘুমু ঘুমু চোখ মুখে এসে খুলল দরজাটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? বিভান এসেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার আখিজোড়া থেকে ঘুমেরা বিদায় নিল মুহূর্তেই। চোখ বড় বড় হয়ে গেল তার, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, ইভান ভাইয়া এসেছিল আমাদের বাড়িতে? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার চোখ দুটো চকচক করে উঠল। কতদিন পর বিভান এসেছে এ বাড়িতে। সে আর দেরি করলো না, ছুটে গেল ওয়াশরুমের পানে ফ্রেশ হতে। বিভান এসে দাঁড়ালো ইমাদের কক্ষের সম্মুখে। দরজাটা ভিতর থেকে আটকানো। ছেলেটা হাত উঠিয়ে দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে ডাকলো, ইমাদ, ইমাদ, দরজা খোল। স্বল্প সময়ের ব্যবধানে ইমাদ দরজা খুলল। বিভানকে দেখে শুল্ক উষ্ঠ জোড়া প্রসারিত করে একটুখানি হাসার চেষ্টা করলো। নিষ্প্রাণ সে হাসি, কিছুটা মলিন স্বরে আওড়ালো, তুই হঠাৎ? বিভান চোখ তুলে তাকালো ইমাদের পানে। হৃদয়ে কিঞ্চিত খারাপ লাগা সৃষ্টি হলো তার। কয়েকদিন পূর্বেই ইমাদ নামক ছেলেটার সুদর্শন হাসি খুশি, চটপটে এবং নাদুস নুদুস ছিল। মাত্র এই কয়দিনের ব্যবধানেই ছেলেটার মুখটা কেমন চুপসে গেছে। চোখের নিচে কালি জমেছে, উস্কো খুস্কো চুল। দেখেই বোঝা যাচ্ছে এ চুলে চিরুনি করা হয়নি অনেক দিন। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, রাতের ঘুম একদমই বাদ দিয়ে দিয়েছিস নাকি? ইমাদ দরজাটা খোলা রেখেই গিয়ে বসলো বিছানায়। হালকা হেসে বলল, কি করব, ঘুম আসে না। রাতের আধার ঘনিয়ে এলে চারদিকটা নীরব হয়ে পড়লেই যেন যত রাজ্যের সব দুঃখ কষ্ট আমার উপর ভর করে। তখন মনে হয় পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। ছোটবেলা থেকে এই পর্যন্ত সকল পাওয়া না পাওয়ার হিসেবগুলো মনে পড়ে ওই রাতের আধারে। তাই বলে এইভাবে রাতের পর রাত জাগলে তো যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বে। তাচ্ছিল্যের হাসি হাসলো ইমাদ। ম্লান স্বরে বলল, যার মনে ক্লান্ত, অসুস্থ, বিধ্বস্ত, তার সামান্য শরীর অসুস্থতায় আর কি আসে যায়। বিভানের মায়া লাগলো। হাজার হলেও তারা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে।
একে অপরের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে। একজনের বিপদে অন্যজন কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তারা দুজন কেন এক নারীকে ভালোবাসলো? আজ যদি তারা দুই নারীকে ভালোবাসতো, আলাদা আলাদা দুই নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতো, তবে বোধহয় কাউকেই এই পরিস্থিতির শিকার হতে হতো না। কিন্তু আজ ইমাদের যে বিধ্বস্ত অবস্থা, তার জন্য বিভান নিজেও অনেকটা দায়ী। ইমাদ চেষ্টা করে যাচ্ছিল রূপন্তীর মন পাওয়ার। হতেও পারত ছেলেটার প্রচেষ্টায় রূপন্তীও এক পর্যায়ে এসে গলে গেছে, ভালোবেসে ফেলেছে ইমাদকে। কিন্তু বিভান তাদের মাঝখানে ঝড় হয়ে এলো। প্রচেষ্টার তুলনায় সে মেয়েটাকে জোর জবরদস্তিকে বেশি প্রাধান্য দিল। নিজের ভালোবাসার তেমন বহিঃপ্রকাশ না ঘটিয়ে মেয়েটাকে গোপনে সবার অগোচরে নিজের করে নিল, এক প্রকার কেড়ে নিল ইমাদের থেকে। বিভানের হৃদয়ে কিঞ্চিত অপরাধ বোধ জন্মালো। নত স্বরে বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোর সাথে। রূপন্তীকে আমার জোর করে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ইমাদ। হেসে বলল, আমার তোর বা রূপন্তীর উপরে কোনো অভিযোগ নেই। ও আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে যদি থাকতো তবে পৃথিবীর কোনো শক্তির সাধ্য ছিল না রূপন্তীকে আমার থেকে কেড়ে নেওয়ার। থামলো ইমাদ, ফের মলিন স্বরে বলল, জীবনে কিছু পেতে হলেও শুধু চেষ্টা দ্বারাই সফল হওয়া যায় না, ভাগ্যেরও প্রয়োজন হয়। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। রূপন্তী তোর ভাগ্য ছিল তাই তুই পেয়েছিস, জোর জবরদস্তি তো একটা উঠছিলা মাত্র। তুই যদি ভাগ্যকে মেনে নিয়ে থাকিস তাহলে বাইরে বের হচ্ছিস না কেন? রাতে না ঘুমিয়ে চোখে নিচে কালি জমেছিস কেন? বললেই কি সব পারা যায়? আমি চেষ্টা করছি ভাগ্যকে মেনে নেওয়ার, প্রতিনিয়ত যুদ্ধ করছি নিজের সাথে। বাহিরে না গিয়ে, রূপন্তীর সম্মুখে না গিয়ে প্রচেষ্টা চালাচ্ছি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। হাজার হলেও ওই রূপন্তী মেয়েটাকে ভালোবাসি আমি। নিজেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না করে বাহিরে গিয়ে মেয়েটার সম্মুখে দাঁড়ালে দেখা যাবে আমি আবারও যদি দুর্বল হয়ে পড়েছি, আবারও চেয়ে বসেছি তাকে, তখন বিষয়টা না ওর কাছে ভালো লাগবে, না তোর কাছে আর না আমার কাছে। তার থেকে কিছুদিন আমার তোদের থেকে দূরে থাকাই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলল ইমাদ, ফের বলল, আর চোখে নিজের কালি, এটা আজ আছে কাল নেই। আজ রূপন্তীকে ভালোবেসে এ কালি পড়েছে, কাল ভুলে গিয়ে এ কালি উঠে যাবে। বিমানের দৃষ্টি শীতল হলো, শান্ত কণ্ঠে সে শুধালো, তুই কখনো ভুলতে পারবি ওকে? হয়তো পারবো না, আর সবচেয়ে বড় কথা আমি তাকে ভোলার চেষ্টাও করব না। তবে আগের মতো তাকে নিয়ে স্বপ্ন দেখব না, তাকে নিজের করে চাইব না, ভালোবেসে আর স্মরণ করব না। মাঝে মাঝে শুধু দীর্ঘশ্বাস ফেলে বিশাল আকারের পানে তাকিয়ে বলবো, তুমি কেন আমার হলে না? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের। ইমাদের কথার পরিপ্রেক্ষিতে সে আর কিছু বলার মতো খুঁজে পেল না। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। সে নিজের সুখের নেশায় অন্যের সুখ কেড়ে নিয়েছে, নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার তাগিদে অন্যকে নিঃস্ব করেছে। এই পৃথিবীর বুকে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? তবে দোলাও তো ভালোবাসে ইমাদকে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে কষ্ট পাচ্ছে, তেমনি দোলাও তো কষ্ট পাচ্ছে। বিভান সময় নিল একটু, অতঃপর বলল, দোলা ভালোবাসে তোকে। জানি আমি। ওই মেয়েটা কষ্ট পাচ্ছে তোকে না পেয়ে। পেতে দে। বিভান কিঞ্চিত অবাক হলো। ইমাদ যেমন কষ্ট পাচ্ছে, দোলাও তো তেমনই কষ্ট পাচ্ছে। সেই হিসেবে ইমাদের কি উচিত ছিল না দোলার কষ্টটা কি একটু লাঘবের চেষ্টা করা, দোলাকে উপলব্ধি করে তাকে নিজের জীবনে ঠাঁই দেওয়ার? হতে পারতো তারা দুজন দুজনের জীবনে এলে খুব সহজেই নিজেদের কষ্ট ভুলে থাকতে পারত, একে অপরের রঙে মেতে উঠে অতীতকে ভুলে যেতে পারত। বিভান কিছুটা অবাক স্বরেই বলল, দোলার কষ্টটাও তোর মতোই। তোর কি উচিত নয় ওই মেয়েটার কথা একটু ভাবো, ওর কষ্টটা একটু লাঘব করা? তাছাড়া ওই মেয়েটার সাথে জড়ালে দেখবি তুই খুব তাড়াতাড়ি সবকিছুর থেকে মুভ অন করতে পারবি। ইমাদ হাসলো, বিভানের বাহুতে হাত রেখে বলল, দোলার সাথে জড়ালে আমি হয়তো খুব তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারবো, মুভ অন করতে পারবো, কিন্তু এটা ওই মেয়েটাকে ঠকানো হবে, নিজের জন্য ওই নির্দোষ মেয়েটাকে ব্যবহার করা হবে। কিভাবে? আমি এখন রূপন্তীকে ভালোবাসি, আমার ধ্যান জ্ঞান মন সব রূপন্তীর দিকে। এই মুহূর্তে আমার দোলার সাথে জড়িয়ে যাওয়া মানে তাকে ভালো না বেসেও তার সাথে অভিনয় করা। ওই মেয়েটা তো আমার কাছে অভিনয় চাইনি, সে চেয়েছে ভালোবাসা। তাহলে আমি কেন তাকে অভিনয় উপহার দেব?
আমি দোলার মুখপানে যতবার তাকাবো ততবার আমার মনে পড়বে রূপন্তীর মুখটা। এটা কি ওই মেয়েটার অগোচরে তাকে ঠকানো নয়? হতে পারে দোলার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেলাম রূপন্তীকে, কিন্তু শেষ অবধি দোলাতে ভালোবাসবো তার গ্যারান্টি কি? এমনও হতে পারে রূপন্তীর প্রতি আমার সকল অনুভূতি মরে গেলে কিন্তু দোলার প্রতি কোনো অনুভূতি জন্মালো না। না, আমি ওই মেয়েটাকে ঠকাতে পারবো না, নিজের অতীত ভুলতে ব্যবহার করতে পারবো না। জীবনের কোনো ক্ষণে যদি আমি রূপন্তীকে ভুলতে পারি তবেই দোলাকে স্বপ্ন দেখাবো, তাকে ভালোবাসার চেষ্টা করব। বিভান বুঝলো ইমাদের কথাগুলো, আর সে কথা বাড়ালো না। বসা থেকে উঠে দাঁড়ালো, ইমাদের কাঁধে হাত রেখে বলল, দেখ, যেটা ভালো মনে করিস কর, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের আগের ইমাদকে ফিরে পেতে চাই। প্রত্যুত্তরে ইমাদ হাসলো, শুধু বলল না কিছুই। বিভান আর তেমন কথা বাড়ালো না, শুধু বলল, এখন আসছি আমি। বিভান দরজার পানে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে ইমাদ প্রশ্ন করলো, তুই রূপন্তীকে হঠাৎ বিয়ে কেন করলি? তখনই ইমা বেশ উৎফুল্ল ভঙ্গিতে আসছিল ইমাদের কক্ষে। তবে কক্ষের সম্মুখে আসতেই হঠাৎ এমন একটা বাক্য শ্রবণে থমকে গেল সে। বিভান বিয়ে করেছে, তাও ওই রূপন্তীকে, মানে ওই ড্রাইভারের মেয়েটাকে। হৃদয় ভারী হয়ে উঠল ইমার। মনে হলো যেন তার বুকের ভেতরে থাকা ছোট্ট কলিজাটাকে কেউ খামছে ধরেছে। ইমা যখন প্রথম শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল, একটু একটু করে বুঝতে শুরু করেছিল ভালোবাসা নামক অনুভূতিকে, তখনই মন দিয়েছিল বিভানকে। তবে লজ্জা, ভয়, সংকোচে কখনো প্রকাশ করা হয়নি মনের কথা। কিন্তু আজ সে কি শুনছে? তার ভালোবাসার পুরুষ বিয়ে করে ফেলেছে, তাও অন্য কাউকে। ইমার শরীর কেমন আশার হয়ে পড়ল, ভিতরে যাওয়ার আর শক্তি পেল না। দাঁড়িয়ে রইল দরজার সম্মুখেই। তখনই তার কর্ণে ভেসে এলো বিভানের উত্তর, ভালোবাসি বলে। ইমাদ ভ্রু কুঁচকালো, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু তুই তো রূপন্তীকে পছন্দ করতি না, ওর বাবাকে নিজের পিতামাতার হত্যাকারী মনে করতি, তার জন্যই তো তুই দেশ ছাড়লি। তাহলে হঠাৎ এই ভালোবাসা এলো কোথা থেকে? ইমার ভ্রু জোড়া কুঁচকে এলো। এটা তো ভেবে দেখিনি সে। সত্যি তো বিভান রূপন্তীর বাবা এবং তার পরিবারকে ঘৃণা করত। সেই ঘৃণার তাড়নায় না ওই ছোট বয়সে পাড়ি জমালো স্পেনে। তাহলে এখন কেন হঠাৎ তার মেয়েকেই বিয়ে করলো? এর মধ্যে কি ভালোবাসা রয়েছে নাকি অন্য কিছু? অন্য কিছু থাকলেও তো থাকতে পারে। ইমা দ্রুত নিজের মোবাইলের ভিডিও অপশন অন করলো। দরজার আড়ালে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করলো বিভান এবং ইমাদকে। বিভান সময় নিল একটু, বেশ রুক্ষতার সাথে বলল, হ্যাঁ, আমি ঘৃণা করি রূপন্তীর বাবা সেলিম হোসেনকে। ওনার জন্যই মারা গিয়েছিলেন আমার বাবা মা। উনি আমাকে এতিম করেছিলেন। থামলো বিভান, কণ্ঠটা কিছুটা নরম করে বলল। তপ্ত নিঃশ্বাস ফেললো ইমাদ। মৃদু স্বরে সে বলল, ভালো রাখিস ওকে, আর কষ্ট দিস না। বিভান উষ্ঠ প্রসারিত করলো। ছেলেটার কাঁধে হাত রেখে অভয় দিল সে ভালো রাখবে রূপন্তীকে। অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভানের বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে। সূর্যের উজ্জ্বল আলোকে বিদায় জানিয়ে চারদিকটা ঢেকে গেছে কৃষ্ণাভ আধারে। ইমাদের কথাগুলো শুনে আজ বেশ খারাপ লেগেছিল বিভানের। অপরাধ বোধ জেগেছিল হৃদয়ে। কিন্তু আবার যখন রূপন্তীর কথা স্মরণে এসেছে তখন সব অপরাধ বোধ কেটে গেছে। রূপন্তী শুধু তার ভালোবাসাই নয়, একমাত্র বাঁচার কারণ। তাহলে সেই বাঁচার কারণ কে? সে কিভাবে ইমাদের হাতে তুলে দিল? ইমাদের তো সব আছে, বাবা মা, পরিবার পরিজন। ছোটবেলা থেকে সবটা পেয়ে, সবার ভালোবাসা পেয়ে স্বয়ং সম্পূর্ণভাবে বড় হয়েছে সে। কিন্তু বিভান কি পেয়েছে? মা বাবার মৃতমুখ, একরাশ মানসিক অশান্তি, হতাশা, অবসাদ, একাকিত্ব। এত বছর একা একা থাকতে থাকতে বিভান তো সুন্দরভাবে বাঁচতেই ভুলে গিয়েছিল। রূপন্তী আসার পর সে ভুল সংশোধন হয়েছে। ওই মেয়েটার সান্নিধ্যে এসে সে একটু খুশি থাকতে শুরু করেছে, একটু বাঁচতে শুরু করেছে, নিজের অতীতের কালো অধ্যায়কে ভুলতে শুরু করেছে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে, বিভানও তো মেয়েটাকে না পেলে ঠিক এভাবে বিধ্বস্ত হয়ে পড়তো।
হ্যাঁ, এটা ঠিক যে সে জোরপূর্বক রূপন্তীকে নিজের করে অন্যায় করেছে, কিন্তু সে যা করেছে ভালোবেসে করেছে, একটা সুস্থ সুন্দর জীবনের আশায় করেছে, বেঁচে থাকার জন্য করেছে। বিভান মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা নিয়েই প্রবেশ করলো বাড়িতে। তার ফেরার শব্দ পেয়েই রূপন্তী দৌড়ে এলো কক্ষ থেকে। এতক্ষণ সে বিভানের ফেরার অপেক্ষাতেই ছিল। ওদিকটায় কি অবস্থা? ইমাদ সুস্থ আছে নাকি অসুস্থ কে জানে। রূপন্তীর মতে যাই হোক না কেন, ইমাদের আজ এ অবস্থার জন্য সেই দায়ী। তারই উচিত হয়নি কারো কাছে কোনো সাহায্য চাওয়ার। প্রয়োজনে নিজের সমস্যাগুলো নিজে সংশোধন করত, আর নয়তো সেই সমস্যার ভিতরে নিজেকে মেলে দিয়ে দিন যাপন করত। তবু সাহায্য চাওয়া উচিত হয়নি। সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতো না সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতো না যেত সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতে না যেত, তাহলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতো না, আর সে তাকে ভালোবাসত না। তারপর যখন রূপন্তী বুঝলো ইমাদ তাকে ভালোবাসে, তখন নিজের ভদ্রতা প্রদর্শনে চুপ না থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত ছিল। তাতে হয়তো তাদের বন্ধুত্ব ভাঙতো, কিন্তু আজকের এই পরিস্থিতি তো উৎপন্ন হতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কিছুটা চিন্তিত স্বরে শুধালো, ইমাদ ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। মেয়েটার মুখ দর্শনে হৃদয়ে এক রাস শীতলতা হানা দিল, যেন তার প্রশান্তিতে ছেয়ে গেল মন প্রাণ। আজ যদি এই মেয়েটা তার না হয়ে ইমাদের হতো, তবে এত প্রশান্তি সে কোথায় পেত। বিভান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করেই মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। কাঁধে থুতনি রেখে বলল, কিন্তু ইমাদ ঠিক আছে। রূপন্তী একটু স্বস্তি পেল। বিভানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। বিভান গেল না, বরং তাকে কোলে নিয়ে বসলো বসার কক্ষের সোফায়। মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, আর একটু থাকো না আমার কাছে। সারাক্ষণই তো থাকি, আর কত থাকবো? ছাড়ুন এখন, খাবেন চলুন। বিভান রূপন্তীর ঘাড় থেকে মুখ তুলল। মেয়েটার চোখে চোখ রেখে বলল, রাতে তো থাকো না। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল। সে ঠিক জানে এই রাতে থাকো না বলে আজ রাতেই তাকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা চালাবে এই লোক। মেয়েটা এবার বিভানের কোল থেকে ওঠার জন্য ব্যস্ত হলো। তাড়া দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাড়ুন আমাকে। বিভান তবু ছাড়ল না, বরং মেয়েটাকে আরো গাঢ়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। আবদারের স্বরে বলল, ছাড়বো, আগে একটু চুমু খাও আমাকে। রূপন্তী চমকে উঠল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কি বলছে এই লোক? সে চুমু খাবে? ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আজ সারা রাত বসে থাকো আমার কোলে। সারা রাত? রূপন্তীর বিস্মিত কণ্ঠস্বর বিভান ভাবলেশহীনভাবে জবাব দিল। হুম। মেয়েটা ভাবল কিছুক্ষণ, অতঃপর হুট করেই ঠোঁট ছুঁইয়ে দিল বিভানের গালে। হক চোখে উঠল ছেলেটা। রূপন্তী সত্যিই তাকে চুমু খেয়েছে। ঘটনার আকস্মিকতায় হাত আলগা হলো তার। এই সুযোগে মেয়েটা ছুটে পালালো কোল থেকে। ভেবাচেকা খেয়ে গেল বিভান। চুমুর আকস্মিকতা কাটানোর তো একটু সুযোগ দিবে, তার আগেই পালিয়ে গেল মেয়েটা। রাত্রি খুব বেশি নয়, কৃত্রিম সোডিয়ামের আলোয় উজ্জ্বল চারপাশ। সেই সাথে শোনা যাচ্ছে জনমানবের ব্যস্ত কলধ্বনি। ইমা তার কক্ষে একা একা শুয়ে আছে। হাতে মোবাইল নিয়ে বারবার দেখছে তখনকার বিভান আর ইমাদের কথোপকথনের ভিডিও রেকর্ডিংটা। ইমাদ আর বিভানের সম্পূর্ণ কথোপকথন সে না শুনলেও কিছুটা শুনেছিল। তাতে অন্তত এইটুকু বুঝেছে ইমাদ ভালোবাসে রূপন্তীকে, আর সেই কারণে তার আজ এই অবস্থা, এভাবে ঘরবন্দি।
ইমা যখন ভিডিওটা করেছিল তখন অত কিছু ভেবে করেনি। শয়তানি মাথা তার। অবশ্য হবে নাই বা কেন, সারাদিন মায়ের সাথে বসে বসে তো ওই সাংসারিক কৌশল পরিপূর্ণ টিভি সিরিয়ালগুলো মুখস্থ করেছে। আর যতটুকু মুখস্থ হয় না ততটুকু রেবেকা বানু শরবতের ন্যায় গুলে খাইয়ে দেয়। ইমা যখন ইমাদ আর বিভানের ভিডিওটা করেছিল তখন ভেবেছিল দুজনের কথোপকথনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে এলেও তো আসতে পারে, যা দ্বারা পরবর্তীতে কিছু একটা করা যাবে। তাই আগে ভাগে ভিডিও অন রেখেছিল। কিন্তু দুজনের কারো মুখ থেকে তেমন কোনো বাক্য বেরিয়ে না এলেও যতটুকু এসেছে তা নিয়েই মেয়েটার মস্তিষ্কে কূটবুদ্ধিরা কিলবিল করছে। ইমাদ হয়তো ভালোবেসেও চুপ থেকেছে, প্রিয় মানুষটার সুখের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু সে তার ভাইয়ের মতো অতটাও ভালো না। ইমার কাছে নিজের ভালো থাকাটা আগে, তারপর অন্যদের। সেই যদি ভালো না থাকে, ধুকে ধুকে মরে, তাহলে প্রিয় মানুষের সুখ দিয়ে কি করবে? সে হয়তো বিভানকে সঠিকভাবে ভালোবাসতে পারেনি, তাই এমন মনোভাব। তবে ইমা চুপ থাকবে না, সে ছিনিয়ে নিতে জানে। আর তাছাড়া সে যদি কোনোভাবে বিভান আর রূপন্তীর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে, তাহলে তাদের দুই ভাই বোনেরই লাভ। সে খুব সহজে বিভানকে পেয়ে যাবে আর ইমাদ পেয়ে যাবে রূপন্তীকে। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিন। স্পেনের রাস্তায় এই উজ্জ্বলতা যেন একটু বেশিই ধরা দিয়েছে। চারদিকে তেমন গাছপালা না থাকায় সূর্যের প্রখরতা একটু বেশি এই আধুনিক রাষ্ট্রে, যার কারণে আপাতত দৃষ্টিতে মনে হয় উজ্জ্বলতাও অধিক। চারদিকে জনমানবের সমাগম বেড়েছে। স্কুল কলেজগুলো ভরে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। রূপন্তী লাইব্রেরিতে নিজের কাজ সামলাচ্ছিল। বিভান কলেজে তার সাথে এলেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় লাইব্রেরিতে বউ পাহারা না দিয়ে চলে গেছে ক্লাসে। ইমাও ঠিক এই ক্ষণে এসে পৌঁছালো রূপন্তীদের কলেজে। মেয়েটার ক্লাসে গিয়ে দুই একজনের নিকট তার সম্পর্কে জানতে চাইলো। তারাও বলে দিল সে এখন লাইব্রেরিতে আছে। ইমা আর দেরি করলো না, দ্রুত পা চালিয়ে পৌঁছালো লাইব্রেরির নিকট। দরজার সম্মুখে দাঁড়িয়েই উকি ঝুঁকি মারলো ভিতরের দিকে। স্বল্প সময়ের মধ্যে মেয়েটা পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। হাতে বই নিয়ে সেগুলো তাকে গুছিয়ে রাখছিল। ইমা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল পরিচিত কেউ তাকে দেখছে কিনা। পাছে বিভান বা পরিচিত কেউ যদি দেখে ফেলে তাকে, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে এসে শেষে নিজেই ঝামেলার পড়তে হবে। চারপাশে কাউকে না দেখে একটু আশ্বস্ত হলো ইমা। ইতি উতি না করে সরাসরি বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। রূপন্তী পাশ ফিরে তাকালো। ইমাকে দেখে ঠিক চিনতে পারলো না সে। এদেশে আসার পর এই মেয়েটাকে সে ওই একবারই দেখেছিল, তাও স্বল্প সময়ের জন্য। রূপন্তী ভ্রু কুসকে শুধালো, কে আপনি? আমি ইমাদের বোন। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। এবারে সে চিনতে পারলো ইমাকে, কিন্তু এখানে কেন? ইমাদের আবার কিছু হয়নি তো? হটকারিতায় উল্টো পাল্টা কিছু করে ফেলেনি তো? রূপন্তীর চিন্তা হলো। চিন্তিত ভঙ্গিতেই সে শুধালো, কি কথা, ইমাদ ভাই ঠিক আছেন তো? ইমা আমতা আমতা করে জবাব দিল, এখানে নয়, বাইরে এসো, তারপর বলি। ইমা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রূপন্তীও তার হাতের বইগুলো একটা টেবিলের উপর রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো মেয়েটার পিছু পিছু। বাইরে আসতে ইমা তার মোবাইলটা এগিয়ে দিল রূপন্তীর পানে। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, ইভান ভাইয়া গতকাল আমাদের বাড়িতে গিয়েছিল। তার কথাগুলো শুনে তোমার জন্য আমার খারাপ লেগেছিল। হাজার হলে আমি মেয়ে তো, তাই তার অগোচরে এই ভিডিওটা রেকর্ড করেছি। বিভান কাল ইমাদের সাথে দেখা করতে গিয়েছিল বটে, কিন্তু সেখানে গিয়ে তার নামে কি এমন বলেছে যার জন্য ইমার খারাপ লেগেছে? এমনকি ভিডিও করে রেখেছে। রূপন্তী ভ্রু কুচকালো, তাকালো মোবাইলের স্ক্রিনে, যেখানে বেশ স্পষ্টভাবেই বিভান এবং ইমাদকে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিভান বলছে সে সালাম হোসেনকে এখনো নিজের শত্রু মনে করে এবং নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে।
আর এদেশে আসার পর রূপন্তীকেও নিজের শত্রু মনে করত। মূলত তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই প্রথমে বাড়ি থেকে বের করে দিয়ে আবার নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল তাকে। ব্যাস এটুকুই। এই ভিডিওতে এর আগে পরের আর কিছু নেই। এইটুকু দেখেই রূপন্তী যেন পাথরে পরিণত হতো। হলো। কারিগরের হাতে গড়া পুতুলের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মোবাইলের পানে। ইমা হাত বাড়িয়ে টেনে নিল নিজের মোবাইলটা। মেয়েটার মনে আরেকটু সন্দেহের বীজ বপন করতে বলল, আমার তো মনে হয় ইভান ভাইয়া তোমাকে বিয়েটা প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে, নয়তো তোমার বাবার উপর ঘৃণা থেকে দেশ ছাড়লো। এদেশে আসার পর তোমাকে শত্রু মনে করত, বিভিন্নভাবে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল, তার সাক্ষী তুমি নিজেই। তারপরও হঠাৎ কি হলো, একদম বিয়ে করে নিল? ব্যাপারটা কি আদৌ বিশ্বাসযোগ্য? রূপন্তী হঠাৎ ভিডিওটা দেখে থমকে গিয়েছিল, কিন্তু কিঞ্চিত সময়ের ব্যবধানেই নিজেকে সামনে নিল সে। ভিডিওতে যা যা দেখা যাচ্ছে বা বিভান যা যা বলছে তা আর নতুন কি? এদেশে আসার পর বিভান নিজেই তো তাকে বারবার বলেছে সে রূপন্তীকে শত্রু মনে করে, বারবার তাকে অপমান করেছে, শত্রুর মেয়ে বলে সম্বোধন করেছে। তাকে শাস্তি দিতে গিয়ে প্রায় বলেছে সালাম হোসেনকে সে নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। অবশ্য এ তো বহু পুরনো কথা। এই কথার জের ধরেই না ছেলেটা একদিন দেশ ছেড়েছিল। তাছাড়া ভিডিওতে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে যে বিভান বলেছে সে রূপন্তীকে ঘৃণা করত, মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। অর্থাৎ অতীতে সে একজন মানুষ অতীতে ভুল করেছে বলে বর্তমানেও সে একই ভুল করবে, এটা ভাবাও তো অন্যায়। একজন মানুষ আজ খারাপ, এর জন্য কি কালো খারাপ থাকবে? সে কি কখনো শুধরাবে না? রূপন্তী বিয়ের পর থেকে এই পর্যন্ত বিভানকে বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। খারাপ কিছু বা প্রতিশোধ নিতে বিয়ে করেছে এমন কিছুই মনে হয়নি তার, বরং মনে হয়েছে ভালোবেসে আগলে রাখতে চাইছে। কিন্তু এই ঘটনা কিংবা ভিডিও থেকে রূপন্তীর হৃদয়ে একটা বিষয় বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। এখন মনে হচ্ছে তার এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করার পূর্বে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করা উচিত। তাদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান ঘটানো উচিত। সালাম হোসেনের মাথার উপরেও আর কতদিন একজন হত্যাকারীর বোঝা থাকবে? হয়তো আর কেউ তাকে হত্যাকারী ভাবছে না, কিন্তু একজন তো ভাবছে। বিনা অপরাধেও সে একজনের কাছে অপরাধী, গুরুতর এক অপরাধী। রূপন্তী চায় না তার বাবা তারই স্বামীর চোখে আর অপরাধী হয়ে থাকুক। তাছাড়া বিভানও তো এই বিষয়টা ধরেই দেশ ছেড়ে, দাদা দাদি ছেড়ে দূরে। ছেলেটা যতদিন না পুরো বিষয়টা বুঝবে, নিজের বাবা মায়ের মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারবে, ততদিনে সেও তো শান্তি পাবে না। না, এবারে তাকেই কিছু করতে হবে। অন্ততপক্ষে দীর্ঘদিন ধরে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার ভুল বুঝাবুঝির নিঃশেষ ঘটাতে হবে এবার। রূপন্তী উষ্ট্র প্রসারিত করলো কিঞ্চিত, ভদ্রভাবেই ইমাকে বলল, ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। তবে এইসব আমার আগে থেকেই জানা, নতুন কিছু নয়। ইমার মুখটা চুপসে গেল, হাসি মুখটা ভোতা হয়ে গেল মুহূর্তেই। কই, সে ভেবেছিল এই ভিডিও দেখিয়ে রূপন্তী এবং বিভানের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করবে। ওই নাটক সিরিয়ালের ন্যায় বিভানকে ভুল বুঝে রূপন্তী দূরে চলে যাবে, আর তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে সে যাবে বিভানের কাছাকাছি আর ইমার যাবে রূপন্তীর কাছাকাছি। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো বলল সে সব জানতো। সিরিয়াল দেখে দেখে মেয়েটা মাথায় কূটবুদ্ধি ঢুকিয়েছে ঠিক, তবে বাস্তবতা ভুলে গিয়েছিল। আজকাল হয়তো সিরিয়ালের 2-4টা কূটবুদ্ধির প্রতিফলন বাস্তব জীবনে ঘটেও যায়, তবে সব কূটবুদ্ধির প্রতিফলন ঘটানো সম্ভব নয়। রূপন্তী আমতামতে শুরু করলো, কিছুটা ইতস্তত করে বলল, দুঃখিত, আপনাকে এই মুহূর্তে আমার যতটা সমাধান করা উচিত ছিল তা আমি পারছি না। কাজ আছে আমার, অন্যের অধীনে চাকরি করি তো। একদিন বাসায় আসবেন, আমার যতটা সম্ভব আপনার আদর যত্ন করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।
থামলো রূপন্তী, পরপর আবার বলল, আসছি আমি। রূপন্তী চলে গেল। ইমা হতাশ হয়ে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে। কতটা আশা নিয়ে সে এখানে এসেছিল, অথচ রূপন্তী তাকে একটা ধন্যবাদ জানিয়ে তার সব আশায় জল ঢেলে দিল। রাতের কৃষ্ণাব আধারে ছেয়ে গেছে চারিধার। প্রকৃতি তার রূপ রস হারিয়ে বিলীন হয়ে যেতে শুরু করেছে গাঢ় আধারে। চারদিকটায় হালকা একটা শীতলতা নেমেছে। রূপন্তী এবং বিভান কেবলই রাতের খাবারের পাট ঢুকালো। বিভান খাবার শেষ করে উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজ কক্ষের পানে। তখনই তার পিছু ডাকলো রূপন্তী। ছেলেটা থমকে দাঁড়ালো, পিছন ঘিরে শুধালো, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা ছিল। বলে ফেলো। এলোমেলো দৃষ্টি ফেললো রূপন্তী, আমতা আমতা করে বলল, আসলে আমার কথাটা আপনি ঠিক কিভাবে নেবেন বুঝতে পারছি না। এমনিতেই তো সব সময় আপনার নাগের ডগায় রাগ লেগে থাকে, আবার এখন না আমার কথা শুনে রেগে যান। বিভান ভ্রু কুঁচকালো, চোখ ছোট ছোট করে বলল, তুমি আবার কবে থেকে আমার রাগকে ভয় পাওয়া শুরু করলে রূপ? এমন তো আগে কখনো ঘটেনি। একদিন আমি তোমাকে একটা থাপ্পড় মারায় তুমি সাথে সাথে আমার গালে আরেকটা থাপ্পড় মেরে দিয়েছিলে, বলে গেছো তা? আগের সময় আর এখনকার সময় আলাদা। আগে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন দোলা দিল বিভানের হৃদয়ে, কর্ণে ঢেলে দিল এক রাস শীতলতা। উৎফুল্ল হলো হৃদয়। বিভান উষ্ঠে হাসি ফুটিয়েই বলল, বলে ফেলো, কি বলতে চাও? রূপন্তী সময় নিল একটু, তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কিছুদিনের জন্য দেশে ফিরতে চাই। বিভানের উষ্ঠ থেকে হাসি উবে গেল। তার ফুরফুরে মেজাজটাকে চড়িয়ে দেওয়ার জন্য এইটুকু বাক্যই যথেষ্ট ছিল। রূপন্তী দেশে যাবে? কেন যাবে? এখনো তো তাদের মধ্যে কিছু ঠিকই হলো না, আর মেয়েটার পড়াও শেষ হয়নি। তাহলে? বিভান থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোন দেশে? কাজ কি? বাবা মায়ের কাছে যাব, আর আপনাকেও নিয়ে যাব। রূপন্তী বাবা মায়ের কাছে যাবে মানে সালাম হোসেনের কাছে। এতদিন বিভান মেয়েটাকে ভালোবাসলো কিংবা বিয়ে করলো, কখনো এটা ভেবে দেখেনি রূপন্তী তার বাবার কাছে অর্থাৎ সালাম হোসেনের কাছে যেতে চাইবে। বিভানের কাছে সালাম হোসেনের নামটা একটা ঘৃণা, আতঙ্কের নাম। জীবনে চলার পথে কখনো কখনো আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মন এবং মস্তিষ্কের উপরে মারাত্মক প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, বড় হই, সবটা বুঝতে শিখি, কিন্তু মস্তিষ্ক থেকে ওই প্রভাবটা কাটিয়ে উঠতে পারি না। বিভানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সে সকলের সম্মুখে এক সুস্থ সবল মানুষ রূপে ঘোরাফেরা করলেও মস্তিষ্ক জুড়ে তার ভয়ানক এক অসুখের বসবাস। আর দিনের পর দিন একা একা থাকতে থাকতে সে অসুখ প্রভাব ছড়িয়েছে আরো। তবে এতদিন রূপন্তীকে পেয়ে অতীত ভুলে একটু ভালো ছিল বেচারা, কিন্তু আজ যখন দেশে ফেরার কথা, সালাম হোসেনের কথা শুনল, তখনই তার চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃত্যুর দেহ দুটো। ওই দিন তার বাবা মায়ের মৃতদেহ শেষবারের জন্য তাকে দেখাতে রাজি ছিল না কেহই। সকলে বারবার বলেছিল বিভান সহ্য করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার কান্নাকাটিতে আবেগপ্রবণ হয়ে তাকে দেখানো হয়েছিল মৃতদেহ দুটো। বিভান সেদিন দেখেছিল তার বাবার দেহটা, মাথাটা থেতলে ঘিলু বেরিয়ে গিয়েছিল, চোখ মুখের কোণে অস্তিত্ব ছিল না, পুরো মুখশ্রী জুড়ে। তার পাশেই ডেকেছিল মায়ের মৃতদেহটা, যার মুখের এক পাশ থেতলে রয়েছে আর এক হাত শরীর থেকে খণ্ডিত হয়ে পাশেই পড়ে রয়েছে। এই দৃশ্য চোখে দেখা বা মস্তিষ্কে ধারণ করা কোনোটারই সক্ষমতা ছিল না ছেলেটার, আর আজও সেই দৃশ্য থেকে বেরিয়ে আসতে পারেনি সে। বিভান ধীরে ধীরে উত্তেজিত হয়ে পড়ল। অতীতে মনে করে মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। ধীরে ধীরে চোখ ও মুখ রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করলো। তবুও নিজেকে কোনো মতে সামলে সে বলল, কোথাও যাবো না আমরা, কোথাও না। কিন্তু এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিল বিভান। কিছুটা উত্তেজিত স্বরে বলল, কোনো কিন্তু না, আমরা কোথাও যাব না। ওই দেশে তো যাবই না যে দেশে আমি আমার বাবা মাকে হারিয়েছে। থামলো ছেলেটা, ফের বলল, আর সালাম হোসেন, উনি একজন খুনি।
উনি আমার বাবা মাকে খুন করেছে, তাদের কেড়ে নিয়েছে আমার থেকে, এরপর তোমাকেও কেড়ে নেবে। নিজের বাবার সম্পর্কে এমন মিথ্যা অভিযোগ মেনে নিতে পারল না রূপন্তী। প্রতিবাদের সুরে সে বলল, না, আমার বাবা আপনার মা বাবাকে খুন করেছেন, আর না আমাকে আপনার কাছ থেকে কেড়ে নেবেন। দেশে চলুন তারপর। সম্পূর্ণ কথা শেষ করার আগে বিভান ঝড়ের বেগে ছুটে এলো রূপন্তীর পানে, খামছে ধরল মেয়েটার দুই বাহু, দাঁতে দাঁত চেপে বলল, সাফে গেছিস তোর বাবার হয়ে? তোর সাফেতে কি হবে? তোর বাবা নির্দেশ হয়ে যাবে? আমার বাবা মা আবার বেঁচে উঠবে? আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি কি পাবো? ফিরে পাবো আমার কৈশোর? কিচ্ছু ফিরে পাবো না। আমি এই পৃথিবীতে একটু শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে বিভান আরো উত্তেজিত হয়ে পড়ল। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দিশেহারা হয়ে পড়ল সে। রূপন্তীকে কিছু বলতে না গিয়ে গায়ের জোরে ধাক্কা মেরে ফেলল শক্ত টাইলসের উপরে। আকস্মিক ধাক্কার তার সামলাতে পারল না মেয়েটাও। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগলো মেঝেতে। মেয়েটার সাথে সাথে কণ্ঠে আহ সূচক ব্যথাতুর ধ্বনি তুলল। বিভান খেয়াল করলো না অত কিছু। ক্রোধে উন্মুক্ত হয়ে হন হন করে গেল সে নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের চলে যাওয়ার পানে। চোখ দুটো ছলছল করে উঠল তার। এর আগেও ছেলেটার অনেক অপমান, অনেক খারাপ ব্যবহার সহ্য করেছে সে, কিন্তু এতটা কষ্ট হয়নি কখনো। হয়তো আগে তার জন্য ভালোবাসা ছিল না, তাই কষ্ট কম হয়েছে, আর এখন ভালোবাসা আছে তাই কষ্ট বেশি হচ্ছে। তবে নিজের বাবার জন্য বিভানের মনে এতটা ঘৃণা মেনে নিতে পারল না রূপন্তী। যে করে হোক এই ঘৃণার অবসান ঘটাতে হবে তাকে। সালাম হোসেনকে বিভানের সম্মুখে নির্দোষ প্রমাণ করতেই হবে তাকে। মেয়েটা কোনো মতে উঠে দাঁড়ালো, অতঃপর আস্তে ধীরে চলে গেল নিজ কক্ষে। রাতে বেড়েছে, সেই সাথে বেড়েছে চারদিকের নিস্তব্ধতা। বিভান আর রূপন্তীর ঝামেলা হয়েছে প্রায় ঘন্টাখানেক কেটে গিয়েছে। ধীরে ধীরে মস্তিষ্ক ঠান্ডা হতে শুরু করেছে বিভানের। সেই সাথে অপরাধ বোধেরাও জেকে ধরতে শুরু করেছে তাকে। না, আজ সে রূপন্তীর সাথে যা করেছে একদম ঠিক করেনি। হাজার হলেও সালাম হোসেন রূপন্তীর বাবা। মেয়ে হিসেবে সে তো বাবার কাছে যেতে চাইবেই, এটাই স্বাভাবিক। বিভান হয়তো সালাম হোসেনকে হত্যাকারী মনে করে, কিন্তু রূপন্তী তো মনে করে না। কিন্তু সেও বা কি করবে? তখনকার পরিস্থিতি তার হাতের বাইরে ছিল। মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সে যে তখন কি করেছে নিজেই বুঝতে পারেনি। বিভানের হঠাৎ স্মরণে এলো সে তখন রূপন্তীকে ঠেলে দিয়েছিল। ঠেলে ফেলে দিয়েছিল। মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? বিভানের হৃদয়ে ভয় জন্মালো। আজকে তার এই ব্যবহারের পর যদি রূপন্তী তাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? সে বাঁচবে কিভাবে? এমনি সব হারিয়ে নিঃস্ব বিভান। এখন যদি রূপন্তীকেও হারাতে হয়, মেয়েটাকে বুঝিয়ে বলতে হবে সবটা। ক্ষমা চাইতে হবে, তাকে বুঝাতে হবে ওই দেশে সে ফিরতে চায় না। তারপর যদি রূপন্তী তার পরিবারের সাথে দেখা করতে যেতে চায়, তাও না হয় পরে যাবে। বিভান অস্থির হলো। দিশেহারা হয়ে ছুটল রূপন্তীর কক্ষের পানে। হাত উঁচিয়ে মেয়েটার বন্ধ দরজায় আঘাত করে বলল, রূপ, রূপ, দরজা খোলো। রূপন্তী শুনল বিভানের প্রতিটি ডাক, তবে সে দরজা খুলল না, বললও না কিছু। এই মুহূর্তে তার কান্না পাচ্ছে ভীষণ। অভিমানেরা জেকে ধরেছে চারপাশ থেকে। লোকটা নাকি তাকে ভালোবাসে, তাহলে এমন ব্যবহার করলো কিভাবে? তাকে ধাক্কা মারলো, তারপর একটু ফিরেও তাকালো না। বিভান ফের ডাকলো বার কয়েক। রূপন্তী কোনো সাড়া না পেয়ে ঘুরে গিয়ে দাঁড়ালো মেয়েটার বারান্দায়। কিন্তু আজ বারান্দার দরজাটাও বন্ধ। বাইরে থেকে যাতে খোলা না যায় তাই ভিতর থেকে বেশ আটসাট বেঁধেই লাগানো হয়েছে দরজাটা। বিভান বেশ কিছুক্ষণ সময় নিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে ফের দরজা ধাক্কানো শুরু করলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি রূপ, আমি জানি আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি এমনটা করতে চাইনি। রাগের বসে কিভাবে যেন কি হয়ে গেল। দয়া করে দরজাটা খোলো রূপ।
রূপন্তী তবু দরজা খুলল না। কান্নার দরুন নাকের ডগাটা রক্তিম বর্ণ ধারণ করেছে তার। দুই গাল বেয়ে অশ্রুকণাও গড়িয়ে পড়ছে বিরামহীন ভাবে। বিভান ফের ডাকলো তাকে, দরজায় আঘাত করে বলল। রূপন্তীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। বিভান বসে পড়ল বারান্দাতেই, গলা উঁচিয়ে বলল, দরজাটা একবার খোলো রূপ, বলছি তো আমার ভুল হয়ে গেছে, সরি। আমাকে অন্তত একবার সবটা ব্যাখ্যা করার বা তোমাকে বোঝানোর একটি সুযোগ দাও। রূপন্তীর কান্নার ধমক বাড়ল, তবে হৃদয়ে চাইল না বিভানের ডাককে উপেক্ষা করতে, তাকে বাইরে অপেক্ষা করাতে। অভিমানেরা হৃদয়কে শাসিয়ে বলল দরজা না খুলতে, কিন্তু হৃদয় কি আর সে কথা মানে? কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা নিজেকে ধাতস্থ করলো, কান্না থামিয়ে এগিয়ে গেল বারান্দার পানে। দরজাটা খুলেই থমথমে কণ্ঠে বলল, কি হয়েছে? এত রাতে এমন চিৎকার চেঁচামেচি জুড়েছেন কেন? বিভান বসা থেকে উঠে দাঁড়ালো, তাকালো প্রেয়সীর পানে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, কপালের এক কোণাও ফুলে উঠে কালো বর্ণ ধারণ করেছে। এ নিশ্চয়ই বিভানের তখনকার ধাক্কা মারার ফলে হয়েছে। ছেলেটার হৃদয়ে অপরাধ বোধ জাগলো। সে কিভাবে পারলো নিজের প্রেয়সীকে আঘাত করতে? ইচ্ছে তো হচ্ছে এখনই এই হাত কেটে ফেলতে। বিভান দিশেহারা হলো। হুট করে মেয়েটার কাছাকাছি চলে গেল সে। দুই হাত বাড়িয়ে রূপন্তীর মুখখানা নিয়ে নিল হাতের ভাঁজে। সময় নষ্ট না করে নিজের শুষ্ক উষ্ঠজোড়া মিলিয়ে দিল মেয়েটার নরম কোমল উষ্ঠের ভাঁজে। হকচকি উঠল রূপন্তী, হৃদয় জুড়ে অভিমানেরা হানা দিল আরো গাঢ় ভাবে। প্রিয় মানুষেরা সামান্য ব্যথা দিলেও হৃদয়ে অভিমান বাসা বাঁধে। তাদের স্বল্প খারাপ ব্যবহারও পীড়া দেয় ভীষণ। তারপর যদি আবার সেই প্রিয় মানুষটা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, মাফ চাইতে আসে কিংবা কাছাকাছি আসে, তখন অভিমানেরা যেন আরো ফুলে ফেপে ওঠে। রূপন্তীর অবস্থাও হয়েছে এখন ঠিক তেমন। বিভানের সান্নিধ্য পেয়ে মেয়েটার ভিতরের সকল অভিমানেরা ডানা মেলে দিয়েছে যেন এই মুহূর্তে। মেয়েটা হাত উঠালো, বিভানের বক্ষে বল প্রয়োগ করে ঠেলে দিতে চাইল নিজের থেকে দূরে। তবে দূরে সরল না বিভান, বরং সে আরো ঘনিষ্ঠ হলো রূপন্তীর সাথে। এক হাত মেয়েটার মাথার পেছনে রেখে অন্য হাত চেপে ধরল রূপন্তীর সুডল কোমরখানা, মিশিয়ে নিল। এক হাত মেয়েটার মাথার পিছনে রেখে অন্য হাতে চেপে ধরল রূপন্তীর সুডল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তী তবুও দমল না, জেদ দেখিয়ে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু বরাবরের ন্যায় সে ব্যর্থ। ছেলেটার পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা তার ন্যায় পুঁটি মাছের কর্ম নয়। শুধু শুধু শক্তি ক্ষয়। রূপন্তী নিজের শক্তি ক্ষয় বন্ধ করলো, নিস্তেজ হয়ে লেপ্টে রইল স্বামীর বক্ষের সাথে। এই পর্যায়ে বিভান ও উষ্ঠ ছাড়লো তার। মেয়েটার কপালে ফুলে ওঠা স্থানে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি জান। বিভানকে একটু নরম হতে দেখে রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল, নাক টেনে বলল, সরি বলা হয়ে গেছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমান। বিভান গেল না, বরং মেয়েটাকে ঠেলে ঠুলে ঢুকলো কক্ষের ভিতরে। ভ্রু কুঁচকালো রূপন্তী, ফের বলল, আপনাকে না আমি আপনার রুমে যেতে বললাম, তারপরেও আপনি এই রুমে ঢুকেছেন কেন? আমি আজ এখানে ঘুমাবো। কেন? বিভান অবাক হওয়ার ভান ধরল, কপাল কুঁচকে বলল, কেন মানে কি? আমি তোমার স্বামী। বিয়ের রাত থেকে আমার তোমার সাথে এক কক্ষে এক বিছানায় পাশাপাশি থাকার কথা ছিল। আমি যে এতদিন তোমার সাথে এক কক্ষে না থেকে তোমাকে সময় দিয়েছি, তাই অনেক। আর সময় দিতে পারছি না, দুঃখিত। এই সময় দিতে দিতে পরে দেখা যাবে আমাদের মধ্যে দূরত্ব আরো বেড়ে গেছে। রূপন্তীর চোখ মুখ শক্ত হয়ে উঠল। একটু আগে তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন এসেছে নাটক করতে। এখন যখন ভালোবাসা আর এতই যখন দূরত্বের ভয়, তখন রাগটা কেন নিয়ন্ত্রণে রাখতে পারলো না? তাকে আঘাত কেন করলো? দাঁতে দাঁত চাপলো রূপন্তী, রুক্ষ কণ্ঠে বলল, একদম নাটক করবেন না। মেরে কপাল ফুলিয়ে এখন এসেছে আদিক্ষেতা দেখাতে। একটু আগে আমাকে ধাক্কা মারার আগে খেয়াল ছিল না আমি আপনার বউ হই?
বিভান নরম হলো। মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসলো বিছানায়। রূপন্তী মোড়ামুড়ি শুরু করলো। হাতটা ছাড়াতে চাইলো ছেলেটার হাত থেকে। বিভান ছাড়লো না, বরং শক্ত হাতে তাকে টেনে বসালো নিজের কোলে। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। কাঁধে থুতনিটা রেখে আস্তে ধীরে বলতে শুরু করলো, দুঃখিত রূপ, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। আসলে তোমার দেশে ফেরার কথা শুনে আমার ভিতরে কি যেন হয়ে গিয়েছিল। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছিল, মেজাজ বিগড়ে গিয়েছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তোমার দেশে ফেরার কথা শুনে, তোমার বাবার কাছে যাওয়ার কথা শুনে আমার বাবা মার মৃত মুখগুলো চোখের সম্মুখে ভেসে উঠেছিল। দিশাহারা হয়ে পড়েছিলাম আমি। তুমি মানতে চাও বা না চাও, তোমার বাবার জন্যই আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম একদিন। তাই যখন তুমি বললে দেশে ফিরতে চাও, তোমার বাবার কাছে যেতে চাও, আমার মনে হয়েছিল আমি বোধহয় আবার তোমাকে হারিয়ে ফেলবো, আবার একা নিঃস্ব হয়ে পড়বো। রূপন্তী কিছুটা নরম হলো, তবে তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, আমার বাবার জন্য আপনি আপনার বাবা মাকে হারাননি। আমার বাবা আপনার বাবা মায়ের হত্যাকারী নন। তবে নিজের ইচ্ছা নিজের ভেতরেই দমন করলো মেয়েটা। এভাবে চেঁচিয়ে বা তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। তর্কে জড়ালে শুধু শুধু তাদের দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে। তর্কে জড়ালে শুধু শুধু তাদের দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে, আবারও শত্রু হয়ে উঠবে একে অপরের, যেমনটা কিছুক্ষণ আগে ঘটলো। অবশ্য এর জন্য ছেলেটাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না। সেই ছোট বয়সে যেভাবেই হোক সে তার বাবা মাকে হারিয়েছে, তারপর পাড়ি জমিয়েছে দূর দেশে। সেখানে একাকী নিঃসঙ্গ জীবনযাপনই এতদিন ধরে অতিবাহিত করেছে সে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা খুব বেশি নয়, মাত্র 1 মাস একদম একাকী থাকলেই অবসান। হতাশায় জর্জরিত হয়ে কেমন মানসিক রোগী হয়ে উঠি। সেখানে বিভান জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার পর একাকী জীবন বেছে নিয়েছে। সম্ভবত সালাম হোসেনই তার বাবা মায়ের হত্যাকারী, এ ধারণাটাও এই কারণেই তার হৃদয়ে আরও গাঢ়ভাবে বাসা বেঁধেছে। রূপন্তী যেভাবেই হোক বিভানের হৃদয় থেকে এই ধারণাটা নির্মূল করতে হবে। এর জন্য তর্ক বিতর্ক নয়, বুদ্ধি খাটিয়ে ছেলেটাকে দেশে নিয়ে যেতে হবে। সেখানে নিয়েই প্রমাণ করতে হবে সবটা। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে, ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। বিভান ছাড়ল না মেয়েটাকে, তবে কাঁধ থেকে থুতনি উঠালো। তাকালো রূপন্তীর কপালের ফুলে ওঠা স্থানে। ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, বেশি ব্যথা পেয়েছিলে? না, শান্তি পেয়েছি খুব। দুঃখিত, এবারের মতো মাফ করে দাও আমাকে। আমি আর কখনো এমনটা করবো না। রূপন্তী ভেঙচি কেটে বলল কথাটা। বিভান বিছানায় শুয়ে পড়ল তাকে নিয়ে। আলতোভাবে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল। প্রত্যুত্তরে রূপন্তী বলল না কিছুই, নীরব হয়ে শুয়ে রইল স্বামীর সাথে লেপ্টে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা আলোকিত হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। জানালা গলিয়ে সূর্যের উজ্জ্বল আলো কক্ষে প্রবেশ করতেই ঘুম ভেঙে গেল রূপন্তীর। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। হকচকে উঠল মেয়েটা, তরাক করে খুলল চোখ দুটো। মাথা উঁচিয়ে তাকাতেই দেখতে পেল বিভানের ঘুমন্ত মুখশ্রীটা। এলুক এখানে কেন? হঠাৎ ঘুম ভেঙে নড়ে বড়ে মস্তিষ্কটা ধারণ করতে পারল না কিছু। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। তার স্মরণে এলো, এ লোক তো গতকাল রাতে এখানে এসেছিল, তারপর আর যায়নি। এর মানে তারা গত রাতে একসাথেই ছিল, পুরো রাতটা এভাবে জড়াজড়ি করেই ঘুমিয়েছিল। ভেতরে ভেতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। রাতে ঘুমের মধ্যে তেমন একটা অনুভব না করলেও এখন ভীষণ লজ্জা লাগছে তার। ছেলেটা জেগে গেলে নিশ্চিত আরো লজ্জায় পড়তে হবে। রূপন্তী আস্তে ধীরে খুব সাবধানে নিজেকে বিভানের বন্ধন থেকে মুক্ত করলো। তাড়াহুড়ো করে চলে গেল ওয়াশরুমে। বিভানের ঘুম ভাঙলো আরো কিছুক্ষণ পর। চোখ বন্ধ রেখে সে হাত বাড়িয়ে খুঁজলো মেয়েটাকে। না পেয়ে চোখ দুটো মেলে তাকালো আশেপাশে। না, মেয়েটাকে কক্ষে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ঘুম থেকে উঠে রান্নাঘরে ছুটে লাগিয়েছে সে।
নিশ্চয় ঘুম থেকে উঠেই রান্নাঘরের ছুটে লাগিয়েছে সে। ছেলেটা উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে, ঘুম ঘুম চোখে মুখে গেল রান্নাঘরে। রূপন্তী রান্না করছিল। বিভান এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে, ঘাড়ে মুখ গুজে বলল, আই মিস ইউ বেব। রূপন্তী পেছন ঘুরে তাকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, ঘুম থেকে উঠেছেন কখন আপনি? এই তো একটু আগে। এইটুকু সময় মিস করেও ফেলেছেন একদম। বিভান উষ্ঠ প্রসারিত করলো, ফের মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে, আহ্লাদি স্বরে বলল, আমি ঘুমের মধ্যে চোখ বন্ধ করে রেখো তোমাকে মিস করেছিলাম। রূপন্তী ভেঙচি কাটলো, উষ্ঠ বাকিয়ে বলল। আদিক্ষেতা ছাড়ুন তো, রান্না করব আমি। বিভান ছাড়লো মেয়েটাকে, বসার কক্ষ থেকে একটা মোড়া এনে বসলো রান্নাঘরে রূপন্তীর পাশে। ভ্রু কুচকালো মেয়েটা, কপালে ভাঁজ ফেলে বলল, এ কি, এখানে বসেছেন কেন? হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন না নাকি? একটু পরে হব, আপাতত তোমার পাশে বসে একটু দেখি তোমাকে।